স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন। সকালে রাজধানীর বনানীর করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এছাড়া মন্ত্রী পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে মাসিক ২৫০০ টাকা ভাতা দেওয়া হবে। উপকারভোগীর পছন্দ অনুযায়ী মোবাইল ওয়ালেট বা ব্যাংক হিসাবের মাধ্যমে এই ভাতা প্রদান করা হবে। ফলে তারা ঘরে বসেই অর্থ গ্রহণ করতে পারবেন। পরীক্ষামূলকভাবে প্রথম পর্যায়ে ৩৭,৫৬৭ জন উপকারভোগীকে এই ভাতা দেওয়া হচ্ছে। পরবর্তীতে কমপক্ষে ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী সমাজের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বিগত নির্বাচনে সরকার গঠন করার 1 মাসেরও কম সময়ের মধ্যে আমরা আমাদের এই প্রতিশ্রুতি, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ আমরা শুরু করেছি। এবং শুধু এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম। তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রজেক্ট ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করায় ভোগান্তির অভিযোগ করেছেন যানবাহনের চালকরা। এছাড়া সরবরাহ সংকটে সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি ঢাকার কয়েকটি ফিলিং স্টেশন। এতে তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। 1.5 থেকে 2 ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন এই ভোগান্তি নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। এদিকে চলমান জ্বালানি সংকট কমাতে ভারতের আসাম থেকে বাংলাদেশে আসছে 5,000 মেট্রিক টন ডিজেল। বিপিসি জানায় এরই মধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যেই পাইপলাইনে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। পাঁচটার সময় বের হয়েছে, তারপরে তেজগাঁও লিং রোড আসলাম। বললো যে আমরা বসেছিলাম, সিরিয়ালে ছিলাম, বললো যে তেল নাই বলতে গাড়ি আসে নাই, গাড়ি বিকেলে আসবে, তার আগে তেল দেওয়া যাবে না। হাফ অ্যান আওয়ারের উপরে লাইন ধরার পরে যখন প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, আমার সামনে আরও 10-15 জন হুন্ডা, ওই মুহূর্তে একটা ছোটো হ্যান্ডম্যাগ দিয়ে বললো যে তেল শেষ। তারা কোনো সময় 1 ঘন্টা দিচ্ছে, 2 ঘন্টা দিচ্ছে, দিয়ে বলতেছে তেল শেষ। তো ভোগান্তিতে সাধারণ পাবলিকরাই আমরা। আমার বাসা হলো ধানমন্ডি 27-এ। আমি উত্তরে যদি আসা যাওয়া করি 10 লিটারে কাভার হয় না। যারা আমরা বাইক রাইড করি তাদেরকে যদি ফুল ট্যাঙ্কি দেওয়া হয়, আমার মনে হয় এরকম যে লাইনগুলি হচ্ছে ফিলিং স্টেশনে, সেই লাইনগুলি হবে না। জ্বালানি তেলের খবর জানাতে আমাদের সাথে যুক্ত আছেন দিলশাদ অ্যানি। পাম্পগুলোয় দীর্ঘ লাইনের কারণে প্রতিনিয়ত নানা গোলযোগ তৈরি হচ্ছে। এ নিয়ে চালকরা কি বলছেন? গোলযোগ তৈরি হচ্ছে, এটাও যেরকম ঠিক যে অনেক জায়গায় চালক যারা আছেন যারা তেল নিতে আসছেন সে পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা লাইনে থাকছে। কিন্তু একটা পর্যায়ে তাদেরকে বলা হচ্ছে যে এখন আর এই ফিলিং স্টেশনের তেল শেষ হয়ে গেছে, আর দেওয়া হবে না। এরপর অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। আর এই মুহূর্তে আমি যেখানে আছি এখানে কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো তেল দেওয়া হয়নি। আর আমি দেখেছি যে হাতির ঝিল থেকে এই যে বীরত্তম শওকত রোড যেটি আছে গুলশান লিংক রোডের, এই পাম্পটি এখন তেলটা বন্ধ রয়েছে। আর যারা আছেন আপনাদেরকে দেখাবো যে সেই লম্বা লাইন আমরা দেখে এসেছি যে হাতির ঝিল এই পাম্প পর্যন্ত দীর্ঘ এই রোড লাইন লেগে আছে। আর যারা লাইনে রয়েছেন তাদের কয়েকজনের সাথে আমরা আসলে কথা বলবো, কতক্ষণ ধরে তারা লাইনে আছেন তাদের এই বিষয়ে একটু জানতে চাইবো।
এখানে কতক্ষণ ধরে আছেন লাইনে আসছে? আমরা বিহারি খাচ্ছি, বিহারি খাই আমরা আসছি, বিহারি খাই আসার পর তো আমাদের কাম বন্ধ, তো আমরা আইসা সিরিয়াল তৈরি আমরা জিজ্ঞাসা করতেছি, এরা বলতেছে যে গাড়ি আইলে তেল আইসলে আমরা দিতে পারো, কখন দিতে পারবেন কখন আসবো, আমরা এটা শিউন না, তো সন্ধ্যা ইত্যাদির পর ছাড়া আমরা শিউন না আর কি এর আগে, কারণ ইত্যাদি পর হয়ে যাবে এরপর কথা বাজে এর কোনো শিউন নাই। এখন কি আপনারা কি ইফতার পর্যন্ত বা বিকালের পর পর্যন্ত কি অপেক্ষা করবেন? আমরা তেল নেওয়া পর্যন্ত আমরা আসি, তেল নেওয়া পর্যন্ত যখন নিলে তখন আমরা নিয়ে যাবো, আর তো আমরা গাড়ি চালাইতে পারবো না। জি, জ্বালানি তেলের খবর জানাচ্ছিলেন দিলশাদানি। সংযম ও ত্যাগের মাস রমজানে এবারও সাধারণ মানুষের প্রধান দুশ্চিন্তা নিত্যপণ্যের বাজার। সরকারি হিসেবে চিনি, ছোলা ও ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত এবং দাম কিছুটা কম, কিন্তু খুচরা বাজারের বাস্তবতা বলছে ভিন্ন কথা। পাইকারির সাথে খুচরা বাজারের দরের বিস্তর ব্যবধান। বেগুন, শসা ও লেবুর আকাশচুম্বী দাম সাধারণ ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রতি বছরের মতো এবারও রমজান ঘিরে অস্থিতিশীলতার শঙ্কা থাকলেও চিত্র কিছুটা ভিন্ন। পর্যাপ্ত সরবরাহ আর সরকারের কড়া নজরদারিতে বাজারে চলছে এক ধরনের সতর্ক স্থিতিশীলতা। পাইকারি বাজারে পণ্যের কমতি নেই, আড়তদাররা বলছেন সরবরাহ স্বাভাবিক, কিন্তু সেই স্বস্তি খুচরা বাজারে মিলছে না। পাইকারি ও খুচরায় প্রতি কেজি পণ্যে ব্যবধান দাঁড়াচ্ছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। পেঁয়াজের রেট আজকের বাজার 28 থেকে 30 টাকা পাইকারি রেট সর্বোচ্চ। আলুর বাজার হলো বর্তমানে লাল সাদা আছে 11 টাকা, রসুনের কেজি হলো 210 টাকা, পেঁয়াজের কেজি 40 টাকা, আদার কেজি হলো আছে আপনার 120 থেকে 30 টাকা। গায়ে দামে তেল বিক্রি হতেছে 5 লিটার 955, 2 লিটার 390, 1 লিটার 195। সরবরাহ অ্যাভেলেবেল না। গত রমজানের তুলনায় এবছর বেশ কিছু পণ্যের দাম নিম্নমুখী। বিশেষ করে চিনি, ছোলা এবং ভোজ্য তেলের দাম গত বছরের তুলনায় কিছুটা নিয়ন্ত্রণে। ব্যতিক্রম শুধু মাংস আর দেশি ফলের বাজার। তবে ইফতারির কিছু অপরিহার্য পণ্যের দাম বরাবরের মতোই বেয়ারা। 80 থেকে 100 টাকার নিচে মিলছে না ভালো মানের বেগুন, আর এক হালি লেবুর দাম ক্ষেত্র বিশেষে 100 টাকা ছাড়িয়ে যাচ্ছে। খেজুরের বাজারেও কিছুটা অস্থিরতা লক্ষ্য করা গেছে। শুল্ক কমানোর সুফল খুচরা বাজারে খুব একটা পৌঁছায়নি। লেবু, শসা এগুলোর দাম খুব ঊর্ধ্বমুখী। বেগুনেরও দাম কমছে, 160 জন্য আছে 100, 120। তারপর শসা ছিল 100, 120, এখন চলে এসে 60, 70, 80। বিশ্লেষকেরা বলছেন যে কোনো পণ্য হাত বদলে দফায় দফায় দাম বৃদ্ধি রুখতে প্রয়োজন একটি স্বচ্ছ ও শক্তিশালী সরবরাহ চেইন। এক রাতেই কিন্তু হাত বদলে এই অতিরিক্ত যে 70% টাকা কিন্তু চলে যাচ্ছে মধ্যস্বত্বদের কাছে। এখন এই মধ্যস্বত্বগুলো ভাঙতে গেলে যেটা দরকার, কৃষকরা যদি সমবায়ের মাধ্যমে এবং ভোক্তারা যদি সংগঠিত থাকতো এবং সাপ্লাই চেনে এই হাত বদলের এই বিষয়গুলো যদি আমরা মিনিমাইজ করতে পারতাম এবং এটা যদি আমরা টোটালি ট্রান্সপারেন্ট এবং ডিজিটালাইজ করতে পারতাম। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ঠেকাতে জনগণের সচেতনতাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকেরা। পণ্য সরবরাহ পর্যাপ্ত থাকলেও হাত বদলে দফায় দফায় বাড়ছে দাম। মূলত মধ্যস্বত্বভোগীদের অতি মুনাফা আর খুচরা বাজারের বিশৃঙ্খলা এখন সাধারণ ক্রেতার প্রধান ভোগান্তি। তাই শুধু সাময়িক অভিযান নয়, বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজন একটি স্বচ্ছ এবং শক্তিশালী সরবরাহ চেইন। আর রমজানের এই কৃত্রিম দর বৃদ্ধি রুখে দেওয়া এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত গতিতে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। তার এই বক্তব্যের আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়, এবার যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। জবাবে ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। সাভারে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে ঈদ যাত্রায় যানজটের শঙ্কা রয়েছে। এ বিষয়ে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। ফলে ওই অংশের বিভিন্ন স্থানের মূল সড়ক সরু হয়ে গেছে, আছে খানাখন্দও। ফলে প্রতিদিনই হচ্ছে যানজট। বিশেষ করে বিকালের দিকে শিল্প কারখানা ছুটি হলে যানজটের মাত্রা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ঈদ যাত্রা নিয়ে আশঙ্কায় আছে অনেকে। এখানে এলাকা কাজ হচ্ছে, আবার সিরাজগঞ্জ মোড়ে কাজ হচ্ছে, একটা টিপ মারতে হলে পরে 2 দিন লাগে যায়, 1 দিন লাগে যায়। চিন্তায় থাকে আমার আছে 5 ঘন্টা 6 ঘন্টা বয়ে থাকা লাগে। 2-3 বছর যাবতে এই রাস্তাটা সমস্যার মধ্যে আছে। আমরা যে ক্রসিং গুলাতে নর্মালি আমাদের জনবল থাকতো না, ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য আমরা কিন্তু অতিরিক্ত জনবল দেই। ঈদ যাত্রায় সড়কে যানবাহনের গতি স্বাভাবিক রাখতে নিজস্ব জনবল কাজ করবে বলে জানিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। আর পুলিশ বলছে, নবীনগর চন্দ্রা মহাসড়কে যানজট কমাতে অতিরিক্ত হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশ মোতায়েন থাকবে। বাইপাইল থেকে শ্রীপুরে পর্যন্ত ডিপ্লয় করেছি। 3টে শিফটে তারা কাজ করবে। দিনের বেলা বেশি থাকবে, রাত্রে বেলা কম থাকবে। আমরা আমাদের মতো করে এইটাকে আমরা একটা খুব সুন্দরভাবে আমরা যাতে জনগণ যেতে পারে কার্যক্রম আমরা হাতে নিয়েছি। জেলা পুলিশের সমন্বয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ঈদের আগে ও পরে সড়কে ভোগান্তি কমাতে এখনই উদ্যোগ নেওয়া প্রয়োজন। এখানে বিভিন্ন লেন বা রাস্তা যদি বন্ধ থাকতে হয়, এগুলি যত অল্প সময়ে বন্ধ রাখা যায়, উন্নয়ন কর্মকাণ্ডগুলি তাড়াতাড়ি সম্পন্ন করে, এইটার কোনো আসলে বিকল্প নাই। যেহেতু ঈদের সময় রাস্তায় বেশি চাপ পড়ে, সুতরাং ফ্লো যেন বাধাগ্রস্ত কম হয়। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়ক ব্যবহার করে ঈদে বাড়ি যায় উত্তরবঙ্গের অন্তত 20 জেলার মানুষ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীতে জমে উঠেছে কেনাকাটা। বিভিন্ন বিপণী বিতানে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর মার্কেটগুলোতে দোকানে দোকানে নতুন পণ্যের পসরা, ক্রেতাও রয়েছে বেশ। জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ার আগে ভাগেই অনেকে কেনাকাটা সেরে ফেলার দিকে নজর দিয়েছেন। আনন্দ ও উচ্ছ্বাস নিয়ে কেনাকাটা করছেন তারা। এবার ঈদকে ঘিরে নারীর পোশাকে এসেছে নানা বৈচিত্র্য। ফার্সি সালোয়ার কামিজ, পাকিস্তান ভারতীয় নকশা ও প্যাটার্নের নানা পোশাক, কুর্তি, সিঙ্গেল কামিজ, 2 পিস, সারারা, গারারার দেখা মিলেছে দোকানগুলোতে। আমার আব্বু আমার 2 বোনের সাথে আসছি, আর মোটামুটি শেষই প্রায় কেনাকাটা। এর আগে জুতো কিনেছি, এখন জামা কিনতে আসছি। শপিং আসলে এখনো শেষ হয় নাই, আজকে আসছি, আরো কিছু শপিং বাকি আছে। যার যেরকম মনে করেন নেভি প্রাইস ওইরকম রিজনেবলের মধ্যেই আছে। আমার ছেলে মেয়ের জন্য কিছু জামা কাপড় কিনলাম, নিজেরটা এখনো শেষ করি নেই, মাত্র শুরু করলাম, আমাকে দিয়ে শুরু করলাম। দোকানিরা জানান, ধীরে ধীরে ক্রেতা সমাগম অনেক বেড়েছে বিক্রিও। সবে বড়দের পর থেকেই খুব ভালো সেল দিচ্ছি এবং গতবারের তুলনায় এবার অনেক ভালো কালেকশনও উঠছে এবং সেলও ভালো হচ্ছে। ব্যবসা মোটামুটি খারাপ না, ভালোর দিকেই আছে এবং জিনিসপত্রের দাম ক্রেতাদের কেনার ক্ষমতার ভিতরেই আছে। প্রায় 2 লাখ প্লাস হয়েছে। এই সপ্তাহে একটু 4 থেকে একটু বেশি আশা করতেছি আমরা। প্রতিদিন সন্ধ্যা নামার পর বাড়তে থাকা ভিড় ও রঙিন পোশাকের সমারোহে জমে উঠেছে রাজধানীর মার্কেটগুলো। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ফ্যামিলি কার্ড বিতরণের পাইলটিং প্রকল্পের অংশ হিসেবে রয়েছে চট্টগ্রামের পটিয়াবাসী। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রামে কয়টি পরিবারকে প্রাথমিকভাবে এই কার্ড দেওয়া হচ্ছে এবং কিভাবে তাদের বাছাই করা হচ্ছে? আসিফ, কিছুক্ষণ আগে কিন্তু চট্টগ্রামের আজকে যে প্রথম ধাপে ফ্যামিলি কার্ডের বিতরণের আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে আছি। এখানে সকাল 10টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছিলেন। এখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি উপস্থিত ছিলেন। প্রথমত চট্টগ্রামের জেলা প্রশাসকের 900 জন তারা বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারীরা চট্টগ্রামের 41 নম্বর ওয়ার্ড পতেঙ্গায় সেখানে যাচ্ছেন
যাচাই বাছাই করে একদম 11,000-এর বেশি পরিবারকে তারা প্রথমেই এখানে বের করেছেন এবং সেই 11,000 পরিবার থেকে প্রাথমিকভাবে 5,575 জনকে আজকে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে অনেকে তাদের মোবাইলে বিকাশ নাম্বারের মাধ্যমে ফ্যামিলি কার্ডের যে অর্থ সেটি পেয়ে গেছেন এবং কিছু কিছু যারা উপকারভোগী তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা নিচ্ছেন। এভাবে কিন্তু সকাল 10টা থেকে যে আনুষ্ঠানিকতা শুরু ছিল এখানে সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যাচাই বাছাইয়ের ব্যাপারে যেটি বলবো, যে মহিলাগুলো তাদের পরিবারের কাছে অবহেলিত বা যাদের পরিবারে উপার্জন কর্ম কোনো লোক নেই, ছেলে বা স্বামী নেই বা অনেকে স্বামী থাকলেও অসুস্থ, যে কাজ করতে পারছেন না, এই বিষয়টি গুরুত্ব দিয়েছেন এবং যাদের আসলে ভূমিহীন, যাদের কোনো নিজের ঘর বাড়ি নেই এবং হতদরিদ্র বা কারো কাছে যে কিছু করতে পারছে না বা চাইতে পারছে না, এই পরিবারগুলোকে যাচাই বাছাই করেছে। এবং এখানে যিনি জেলা প্রশাসক এবং অর্থমন্ত্রী তাদের বক্তব্যে বলেছেন, ফ্যামিলি কার্ডে যাদেরকে নির্বাচিত করেছেন তারা কিন্তু কোনোভাবে এখানে কোনো ধরনের রাজনৈতিক বিষয়গুলো মাথায় মানে দেখেনি, কোনো রাজনৈতিক পরিচয় এখানে কিন্তু তাদের কাছে প্রাধান্য পায়নি। একমাত্র যারা এই ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য বা ফ্যামিলি কার্ডের যাদের জন্যই প্রযোজ্য তাদেরকে যাচাই বাছাই করে কে কোন দলের বা কে কোন পরিবারের এগুলো না দেখে একদম নিরপেক্ষভাবে কিন্তু এই যাচাই বাছাইয়ের কার্যক্রম সম্পন্ন করেছে। মাত্র গত এক সপ্তাহ ধরে তাদের সে কার্যক্রম ছিল, এক সপ্তাহের মধ্যেই সে কার্যক্রম সম্পন্ন করে আজকে প্রাথমিকভাবে 5,575 জনকে ফ্যামিলি কার্ড বিতরণের জন্য আজকে এখানে আনা হয়েছে এবং বেশ কিছু যারা উপকারভোগী তাদের হাতে ফ্যামিলি কার্ডের যে চাবি সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং যে কার্ড সেটি বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তাদের মোবাইলে এরই মধ্যে টাকা চলে গেছে। এবং এখানকার অর্থমন্ত্রী আজকে প্রোগ্রামে তিনি বক্তব্যে বলেছেন, ফ্যামিলি কার্ডের মানে হচ্ছে এই নয় যে তাদেরকে শুধু যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হচ্ছে, কিছু টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে, সেটি নয়। তাদেরকে বাংলাদেশের অর্থনীতিতে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনীতিতে তাদেরকে অন্তর্ভুক্ত করার জন্যই কিন্তু ফ্যামিলি কার্ডের এই প্রয়াস বা ফ্যামিলি কার্ডের যে শুরু সেটা। এবং তাদেরকে এই 2,500 টাকার মধ্য দিয়ে তাদেরকে দেশের অর্থনীতিতে অন্তর্ভূক্ত করা হচ্ছে। তারা এই টাকা থেকেই ছোট ছোট উদ্যোক্তা হতে পারে, তাদের প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো সারতে পারে এবং দেশের যে অর্থনীতির যে ভূমিকা সেখানে কিন্তু তাদেরকেও অন্তর্ভুক্ত করেই নারীদেরকে যে সামনের দিকে এগিয়ে যাওয়া, সেই এগিয়ে যাওয়ার পথ কিন্তু আজকে থেকে তাদের জন্য সুগম করে দেওয়া হয়েছে, এটি তিনি তার বক্তব্যে বলেছেন। এবং যারা উপকারভোগী তাদের সাথে আমরা কথা বলে জেনেছি, তারা বলছেন যারা কাজ করতে পারছেন না বা ফ্যামিলির কেউ কাজ করার লোক নেই, যার কারণে তাদেরকে অন্যজনের দিকে হাত বাড়াতে হয় বা অন্যজনের কাছ থেকে তাদের চাইতে হয়। আজকে যে টাকাটি পেয়েছে তারা চাইবে এখান থেকে কিছুটা সঞ্চয় করতে এবং তারা ক্ষুদ্রভাবে এই টাকাটিকে কাজে লাগিয়ে এই টাকা থেকে কিভাবে তাদের আরো উন্নতি করা যায় বা ছোট ছোট যদি তাদের কোনো কার্যক্রম বা চাষাবাদ করতে পারে বা কোনো ধরনের মুরগি পালন করতে পারে, এই জিনিসগুলো তারা চেষ্টা করবেন এবং তারাও যেন সামনের দিকে সমাজের কোনো কাজে লাগতে পারে এই চেষ্টাটা তারা করবেন। এবং এই যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে, অনেকে তাদেরকে বিভিন্ন ধরনের অনেকে বলেছেন এই ফ্যামিলি কার্ডটা আসলে দেওয়া হবে না বা এটা নির্বাচনী একটি প্রতিশ্রুতি দেওয়া মাত্র। আজকে তারা সরেজমিনে ফ্যামিলি কার্ডের যে অর্থ সেটি পেয়ে অনেক আনন্দ প্রকাশ করেছেন এবং বলেছেন এত অল্প সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড পেয়ে তারা আসলে আনন্দিত এবং এই ফ্যামিলি কার্ডের বিষয়টি যেন কোনো ধরনের ধর্ম, বর্ণ বা কোনো ধরনের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে সবাইকে যেন যারা উপযুক্ত, যারা ফ্যামিলি কার্ড পাওয়ার আসলে উপকারভোগী, যারা আসলে পেতে পারে, যাদেরকে দিতে হয়, তাদেরকে যেন এটার মধ্যে আনা হয় এবং তারাই যেন পায়, এই জিনিসটি যেন নজরদারিতে রাখা হয়, এটাই বলছেন। তো উৎসব মুখর ভাবেই আজকে ফ্যামিলি কার্ড বিতরণের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে এবং 11,000কে প্রথমে বাছাই করেছিল, সেই 11,000-এর পরবর্তী ধাপে তাদেরকে আবার পুনরায় নির্বাচিত করে তাদের মাধ্যমেও কিন্তু ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এমনটাই জানিয়েছেন। তো চট্টগ্রামের ফ্যামিলি কার্ড বিতরণে আজকে যে তথ্য আমার কাছে সর্বশেষ তথ্য আপনাকে জানিয়ে দিলাম। আসি জি, চট্টগ্রাম থেকে ছিলেন রুনা আনসারি। আপনাকে ধন্যবাদ। গুম ও খুনের শিকার পরিবার এবং 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের পরিবারের সম্মানে বিশেষ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বৃহত্তর বগুড়া সমিতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে এই আয়োজন করা হয়। বিগত বছরগুলোতে গুম ও খুনের শিকার এবং 2024 সালের গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারগুলোকে মানসিক ও সামাজিক সমর্থন প্রদানের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বৃহত্তর বগুড়া সমিতির সদস্য
ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় গুম ও খুনের শিকার পরিবারের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের সময় নিহত ও আহতদের আত্মত্যাগ স্মরণে দোয়া করা হয়। নারী এশিয়ান কাপ টুর্নামেন্টে অংশগ্রহণ শেষ দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। পার্থে সোমবার সন্ধ্যায় উজবেকিস্তানের বিপক্ষে হেরে স্থানীয় সময় মঙ্গলবার সকালে দেশের উদ্দেশ্যে রওনা হন ঋতুপর্ণারা। থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে ফিরছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাংককে কয়েক ঘন্টা যাত্রাবিরতিতে রয়েছে। এরপর বাংলাদেশ সময় মধ্যরাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে আফ্রিদাদের। শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও ভারতকে 2011 বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। আগামী 15 এপ্রিল থেকে 2 বছরের জন্য তার এই নিয়োগ কার্যকর হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।